২০০২ সালের ১৬ অক্টোবর ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত। পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই শুরু হলো এক ভয়ঙ্কর নীরবতা। সারা দেশে হঠাৎ করে মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি গায়েব। কারোর সাথে যোগাযোগের কোনো উপায় নেই। রাস্তায় বের হয়ে তো অনেকেই চমকে উঠলেন। মোড়ে মোড়ে সারি সারি আর্মি ট্রাক। দেশে কোনো যুদ্ধ নেই কোনো জরুরি অবস্থাও। তবুও রাতের আধারে রাস্তায় নামানো হলো প্রায় ৪০,০০০ সেনা সদস্য। শুরু হলো টানা ৮৪ দিনের এক সাঁড়াশি অভিযান, যার নাম দেওয়া হলো অপারেশন ক্লিন হার্ট। বলা হয়েছিল দেশের আইন শৃঙ্খলা ফেরাতে এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতেই বিএনপির এই কড়া পদক্ষেপ। কিন্তু আড়ালে লুকিয়েছিল এক অন্যরকম হিসেব নিকেশ। কারণ আসল ঘটনা শুরু হলো তারপর, যে বিএনপি সরকার বিরোধী শিবিরকে শায়েস্তা করতে বিশাল সেনাবাহিনী নামিয়েছিল, মাত্র কয়েকদিনের মধ্যেই সেই দলের নেতারাই কেন সবচাইতে বেশি আতঙ্কে পড়ে গেলেন? আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিতে যে গোপন জাল তারা বিছিয়েছিল, সেখানে কিভাবে নিজেরাই আটকা পড়লেন? সবচাইতে বড় প্রশ্ন, নিজের পাতা ফাঁদে যখন নিজেরাই নেতারাই ফেসে যাচ্ছিলেন, তখন পরিস্থিতি সামাল দিতে কেন তড়ি ঘড়ি করে মাত্র ৮৪ দিনের মাথায় গুটিয়ে নিতে হয়েছিল এই হাই ভোল্টেজ মিশন? আর কেনই বা নিজেদের বাঁচাতে পাশ করতে হয়েছিল এক চরম বিতর্কিত দায়মুক্তি আইন? ২০০২ সালে সেই ভয়ঙ্কর ৮৪ দিনে আসলে কি ঘটেছিল? আসুন জেনে নেই রাজনীতির মাঠে নিজেদের পাতা ফাঁদে বিএনপি সেই চরম পতনের পেছনের অজানা সব রহস্য। ২০০১ সালের একেবারে শেষের দিকের ঘটনা। নির্বাচনের পর মাত্রই গদিতে বসেছে বেগম জিয়ার দল। কিন্তু ক্ষমতায় বসার পরপরই পুরো দেশের অবস্থা যেন পুরোপুরি হাতের বাহিরে চলে যায়। চারিদিকে শুধু গোলমাল আর দাপুটে গ্যাংদের রাজত্ব। সারা জীবন সাধারণ মানুষ তখন রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে। রাতের ঢাকা মানেই তখন কিছু নির্দিষ্ট গ্যাংয়ের অলিখিত রাজত্ব। 5 স্টার বা 7 স্টার নামের সব কুখ্যাত গ্রুপগুলো পুরো শহরের দখল নিয়ে নিয়েছে। তাদের কাজ ছিল ভয়ঙ্কর সব অবৈধ জিনিসপত্র নিয়ে। চারিদিকে যেন ভয়ের নগরীতে পরিণত হয়েছিল। দিনের আলোতেও প্রকাশ্যে চলত চাঁদা তোলা আর দখল করার মহোৎসব। এমনকি রাস্তার মোড়ে মোড়ে এলাকার নেতারা হামলার শিকার হচ্ছিলেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, পুলিশের মতো একটা বড় বাহিনী এসব দেখেও থরথর করে কাঁপত। সবার বড় গডফাদারদের টিকিটেও ছোঁয়ার সাহস পেত না পুলিশ। কারণ এই গডফাদারদের পেছনে ছিল বাঘা বাঘা নেতার হাত। তাদের ইশারায় সব চলত। পরিস্থিতি এতটাই খারাপ হতে শুরু করলো যে বিএনপি সরকারের অবস্থা রীতিমতো নাজেহাল হয়ে যায়। চারিদিকে শুধু সমালোচনা আর বদনামের পর বদনাম। অবস্থা বেগতিক দেখে ২০০২ সালের ১০ই অক্টোবর সরকার গঠনের ঠিক ১ বছর পূর্তি উপলক্ষে জাতির সামনে এক ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া। সেই ভাষণে তিনি পরিষ্কারভাবেই বলেন, দেশের অবস্থার আসলেই কোনো উন্নতি হয়নি। তবে তিনি দাবি করেন, এই গোলমালের পেছনে আগের সরকারের আমলে আদর পাওয়া লোকেরাই দায়ী। কিন্তু সাধারণ মানুষের কাছে বেগম জিয়ার এই কথা খুব একটা বিশ্বাসযোগ্য মনে হলো না। মানুষ ততদিনে চরম বিরক্ত। চারিদিকে তখন তীব্র ক্ষোভ। দেয়ালে পিঠ থেকে যাওয়া বিএনপি সরকার বুঝতে পারল, পুলিশের উপর ভরসা করে এই বিশাল গ্যাং ভাঙা কোনোভাবেই সম্ভব নয়। তারা যেন কোনো কুল কিনারাই পাচ্ছিল না। পরিস্থিতি সামাল দিতে হলে খুব দ্রুত বড় কোনো পদক্ষেপ নিতেই হবে। আর সেই চিন্তা থেকেই জন্ম নিল এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। এই ফন্দি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা হারে হারে টের পেয়েছিল পুরো দেশ। প্রধানমন্ত্রীর ভাষণের ঠিক সপ্তাহখানেক পরের ঘটনা। দিনটি ১৬ই অক্টোবর ২০০২। ঘড়ির কাঁটায় তখন ছিল মধ্যরাত। সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ প্রশাসনকে আগে থেকে বিন্দুমাত্র কোনো ধারণা না দিয়ে শুরু হলো অপারেশন ক্লিন হার্ট। মাঠের দখলদাররা যাতে কোনোভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে না পারে কিংবা কোনো গোপন খবর পেয়ে পালাতে না পারে, সেজন্য একেবারে নিখুঁতভাবে ছক কষা হয়েছিল। এই ঝকের অংশ হিসেবে দেশের সব মোবাইল নেটওয়ার্ক একযোগে বন্ধ করে দেওয়া হয়। এই হঠাৎ আক্রমণের ফন্দি এতটাই গোপনীয় ছিল যে পুলিশের বড় কর্তারাও আগে থেকে বিশাল আয়োজনের ব্যাপারে কিছুই জানতেন না। সেনাবাহিনীর তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান মসদুদ চৌধুরীর কমান্ডে শুরু হলো এই বিশাল যৌথ অভিযান। এতে অংশ নেয় সেনাবাহিনীর ২৪,০২৩ জন, নৌবাহিনীর ৩৩৯ জন, বিডিআর, পুলিশ ও আনসার মিলিয়ে ৪০,০০০-এর বেশি সদস্য। এই বিশাল বাহিনীর মূল টার্গেট ছিল প্রধানত ৪ ধরনের মানুষ। প্রথমত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় থাকা শীর্ষ অপরাধীরা। দ্বিতীয়ত, বড় বড় নেতাদের আদরে থাকা বড় বড় গডফাদার। তৃতীয়ত, যাদের কাছে অবৈধ জিনিসপত্র বা অস্ত্র আছে। চতুর্থত, বাস টার্মিনাল বা বাজারের সাধারণ চাঁদা তোলা গ্যাংরা।
আর প্রথম দিনেই পুরো দেশ জুড়ে শুরু হয় ব্যাপকভাবে ধরপাকড়। ভাবা যায় প্রথম রাতেই প্রায় ১৪০০ জনকে গ্রেফতার করে ফেলা হয়। সবার ধারণা ছিল এই অভিযানের মাধ্যমে বিএনপি সরকার হয়তো তাদের বিরোধী পক্ষকে পুরোপুরিভাবে ধুয়ে মুছে সাফ করবে, কিন্তু আসল চমকটি অপেক্ষা করছিল খোদ বেগম জিয়ার জন্যই। বিএনপির শীর্ষ নেতারা ভেবেছিলেন সেনাবাহিনীর এই বিশাল অভিযানে কেবল বিরোধী দলের নেতারাই বিপদে পড়বেন, নিজের জায়গা একদম পরিষ্কার হয়ে যাবে এবং সাধারণ মানুষের কাছে তারা বড়ভাবে হিরো বনে যাবে। কিন্তু ঘটনার মোড় নিল সম্পূর্ণ ভিন্ন দিকে। যৌথ বাহিনী যখন তালিকা ধরে মাঠে নামল, তখন তারা দল মত বা রাজনৈতিক পরিচয় দেখল না। আর এতেই দেখা গেল এক অবাক করা দৃশ্য। যাদের ভেবে ফাঁদে পাতা হয়েছিল, সেই ফাঁদেই ফেসে গেলেন নিজের লোক। যেসব গডফাদারদের খোদ বিএনপির নেতারাই এতদিন আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছিলেন, সেনাবাহিনীর রাতের আধারে তাদেরও তুলে নিয়ে যেতে শুরু করল। আন্ডারওয়ার্ল্ডে যেসব অপরাধী এতদিন ধরাছোঁয়ার বাইরে, তারা যখন একে একে সেনা সদস্যের জালে আটকা পড়তে শুরু করল, তখন আসল থলের বিড়াল বেরিয়ে পড়ল। নিজের দলের লোক এবং নেতারা যখন এই অভিযানের কারণে দিশেহারা হতে শুরু করলেন, তখন খোদ বিএনপির ভেতরে শুরু হলো তীব্র কাঁপুনি। যে অভিযান দিয়ে বেগম জিয়া বিরোধী শিবিরকে ঘায়েল করতে চেয়েছিলেন, সেটাই তাদের জন্য পরিণত হলো এক চরম দুঃখের কারণ হিসেবে। নিজের পাতা ফাঁদে নিজেরাই এমনভাবে নাকানি চুবানি খেলেন যে পুরো দল রীতিমতো তোলপাড় হতে শুরু করল। যাদের দিয়ে তারা রাজনীতির মাঠ গরম রাখতেন, তারাই যখন সেনাবাহিনীর হাতে চরমভাবে ধরা খেতে লাগলেন, তখন বিএনপির বাঘা বাঘা নেতারাও নিজেদের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে হাবুডুবু খেতে বসলেন। সবার মাথায় হাত, এখন কি হবে? কে বাঁচাবে তাদের এই চরম বিপদ থেকে? পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বিএনপি সরকার বুঝতে পারল, এই অভিযান বেশি দিন চললে নিজেদের দলের অস্তিত্বেই চরম বিপদে পড়বে। দলের ভেতরের চাপ এবং নিজেদের লোকজনের করুণ দশা দেখে মাত্র ৮৪ দিনের মাথায় চরমভাবে তড়ি ঘড়ি করে এই মিশন গুটিয়ে দিতে বাধ্য হন বেগম জিয়া। কিন্তু ততদিনে আন্ডারওয়ার্ল্ডে একটা বড় শূন্যতা তৈরি হয়ে গেছে। পালিয়ে থাকা অপরাধীরা সুযোগ বুঝে আবারও দেশে ফিরতে শুরু করে। আন্ডারওয়ার্ল্ড আবার নতুন করে মাথা চারা দেওয়ার চেষ্টা করে। আর এই অবস্থা দেখে বিএনপি সরকার আবারও নতুন এক ফোন দিয়ে আনল। তারা বুঝতে পারলেন পুলিশের ভেতরে একটি বিশেষ দল দরকার। আর সেই চিন্তা থেকে ২০০৪ সালে গঠন করা হলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। সোজা কথায় পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে এই নতুন দল তৈরি করা হয়। সবচেয়ে বড় ঘটনা ঘটে এই অভিযানের পর। এই ৮৪ দিনের অভিযানে যৌথ বাহিনীর হাতে অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটে এবং বেশ কিছু প্রাণহানির ঘটনাও সামনে আসে। সেই সাথে দেশ জুড়ে ব্যাপকভাবে সমালোচনা ওঠে। এই অবস্থায় যৌথ বাহিনীর সদস্য এবং নিজেদের দলের লোকেদের ভবিষ্যৎ আইনি ঝামেলা থেকে বাঁচাতে বেগম জিয়ার সরকার এক অদ্ভুত দায়মুক্তি আইন পাশ করে। মূলত নিজেদের দলের লোকেদের আইনি বিপদ থেকে বাঁচাতে এবং থরথরি কাঁপুনি কমাতে এই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে বটে। বেগম জিয়ার সরকারের পাশ করা সে অদ্ভুত দায়মুক্তি আইন অবশ্য খুব বেশি দিন টিকতে পারেনি। এই বেআইনি আইনের বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই চলে দেশের আদালতে। অবশেষে ২০১২ সালে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এই দায়মুক্তি আইনের বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা ঠুকে দেন। দীর্ঘ শুনানি শেষে ২০১৫ সালের সেপ্টেম্বরে হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে এই দায়মুক্তি আইনটিকে অবৈধ এবং বাতিল বলে ঘোষণা করে। আদালত তার রায়ে অত্যন্ত স্পষ্টভাবেই জানিয়ে দেয়, সে সময় দেশে এমন কোনো যুদ্ধ চলছিল না যার কারণে বাহিনীর সদস্যদের এমন ঢালাও দায়মুক্তি দিতেই হবে। এই আইনটি ছিল পুরোপুরি দেশের নিয়মের বাহিরের একটি কাজ। ২০০২ সালে সেই নিয়মটা বাংলাদেশের মানুষের মনে আজও এক অবাক করা অনুভূতির জন্ম দেয়। একদিকে রাস্তাঘাটের সাময়িক স্বস্তি, অন্যদিকে চরম আতঙ্ক। একটা রাষ্ট্র যখন তার বাহিনীর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন পরিস্থিতি কতটা খারাপ হতে পারে এই ঘটনা তারই প্রমাণ। নিজেদের জায়গা ধরে রাখতে বা সাময়িক সমাধানের জন্য নেওয়া শর্টকাট কৌশল কিভাবে ঘুরে ফিরে নিজের দিকে আসে, অপারেশন ক্লিন হার্ট যেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তারই একটি জ্বলন্ত উদাহরণ। অন্যের জন্য ফাঁদ পাততে গিয়ে কিভাবে খোদ বিএনপি সরকার বা বেগম জিয়া নিজেরাই সেই ফাঁদে চরমভাবে নাকানি চুবানি খেয়েছিলেন, তার এই অজানা রহস্য ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে।